প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে কোথায় যাচ্ছেন? এটা সাধারণ প্রশ্ন মনে হতে পারে, কিন্তু আসলে এটা সাধারণ প্রশ্ন নয়। কারণ শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দেশটা মানে বাংলাদেশ দিল্লির দিকে ঝুঁকবে, না বেইজিং এর দিকে ঝুঁকবে, না রিয়াদের দিকে যাবে, মানে যেহেতু নতুন সরকার এসেছে। কারণ এই একটি সফরই পুরো খেলাটা, পুরো কূটনীতিটা, পুরো কৌশলটা পাল্টে দিতে পারে। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, বাংলাদেশ একটা ছোট দেশ, তবে অনেক সম্ভাবনার দেশ। আবার দেশটি নিয়ে নিরাশ হবার মতো সংবাদও কম নয়। তবু সেই বাংলাদেশকে নিয়ে এখন বিশ্বের বেশ কটি দেশ বেশ তৎপর। তারা বাংলাদেশকে নিজেদের বলয়ে পেতে চায়। বাংলাদেশের সম্প্রতি ক্ষমতার পালাবদল ঘটেছে। এই সময়ে বাংলাদেশের পথ চেয়ে অপেক্ষায় আছে প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশের গতিবিধির উপর, মানে বাংলাদেশের সরকারের গতিবিধির উপর নজর রাখছে, তীক্ষ্ণ নজর রাখছে চীন। এমনকি বাংলাদেশকে বা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরব। এই দেশগুলো ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে। অর্থাৎ সবার নজর প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে, তিনি কি সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ প্রথম বিদেশ সফরে কোথায় যাবেন তারেক রহমান, দেশের মধ্যেও কিন্তু এই আলোচনাটি আছে। এটা গত বেশ কিছুদিন ধরে হচ্ছে। কারণ এই একটি সিদ্ধান্তেই লুকিয়ে রয়েছে বাংলাদেশের কূটনৈতিক ভবিষ্যৎ, কূটনৈতিক ইঙ্গিত। এই প্রথম সফরটা হয়ে উঠেছে আসলে একটা পাওয়ার সিগন্যাল। কিরকম? দেখুন, প্রথম সফরে নয়াদিল্লি গেলে খেলাটা একরকম হবে। যদি আবার বেইজিং যান তাহলে খেলার গতিমুখ অন্যরকম হবে, অথবা অন্য কোনো দেশে গেলে সেই অনুযায়ী হিসাবটাও কিন্তু বদলে যাবে। বর্তমান বিশ্ব বাস্তবতায় বাংলাদেশ কোন শক্তির দিকে ঝুঁকবে, এটা হচ্ছে সেই ঘোষণার প্রথম ধাপ, মানে কোথায় তিনি যাবেন। তাই তারেক রহমান প্রথম সফরে কোন দেশে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, এটাই এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রশ্ন। দেখুন, আমাদের সাম্প্রতিক ইতিহাস বলছে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী যখন প্রথম বিদেশ সফরে যান, মানে অতীতে গেছেন, সেটা শুধু সফর থাকে না, সেটা হয়ে ওঠে সেই সরকারের পররাষ্ট্রনীতির প্রথম ঘোষণা বা ইঙ্গিত, যাই বলুন না কেন। ঠিক সেই জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছেন বিএনপির নেতা, বিএনপি চেয়ারম্যান, বিএনপি তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী যিনি তারেক রহমান, তিনি। চারদিক থেকে আমন্ত্রণ আসছে, বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ আসছে, আমন্ত্রণ এসেছে। ভারত ডাকছে, চীন ডাকছে, সৌদি আরব ডাকছে, এমনকি ভুটান, মালয়েশিয়া, জাপান সবাই প্রস্তুত তারেক রহমানকে স্বাগত জানাতে। কারণ ওই যে বললাম, এর পেছনে আছে আঞ্চলিক ভূ রাজনীতি এবং বৈশ্বিক রাজনীতির হিসাব নিকাশ। বিশেষ করে দক্ষিণ এশিয়ার জন্য এই একটি সিদ্ধান্তই হয়ে উঠতে পারে পাওয়ার গেম। তাই প্রশ্ন, প্রথম সফরে কোথায় যাবেন তারেক রহমান? ঝানু কূটনীতিকরা বলছেন তারেক রহমানের জন্য প্রথম নিরাপদ অপশনটা হচ্ছে ভুটান, কারণ ভুটান আমন্ত্রণ জানিয়েছে। কারণ স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল এই দেশ, অর্থাৎ ভুটান। তো যদি তিনি ভুটানে যান তাহলে একটা বার্তা যাবে, সেটা কি? সেটা হবে এরকম যে আমরা আবেগ, মানে বাংলাদেশিরা বা তারেক রহমান বা বিএনপি চেয়ারম্যান আবেগ, ইতিহাস এবং ভারসাম্য সবকিছু মাথায় রেখেছেন বা রাখছেন। এবং একই সঙ্গে দিল্লির আধিপত্যবাদের যে একটি সমালোচনা রয়েছে বাংলাদেশের রাজনীতির মাঠে, সেখানে একটি বার্তা যাবে যে দিল্লির আধিপত্যবাদের কাছে এই সরকার মাথা নোয়াচ্ছে না। বাংলাদেশে যারা অ্যান্টি ইন্ডিয়ান কার্ড নিয়ে রাজনীতি করেন, মাঠ গরম করেন,
তারাও হয়তো একটু চুপসে যাবেন, তারেক রহমানকে আক্রমণ সেভাবে করতে পারবেন না। কিন্তু আসল খেলাটা এখানে না, আসল খেলা হচ্ছে ভারত, আমাদের নিকটতম প্রতিবেশী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন, সপরিবারে দ্রুত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি যেন নয়াদিল্লি যান, তারেক রহমানকে একসঙ্গে কাজ করবার জন্য তারা অপেক্ষা করছেন, মুখিয়ে আছেন। ভারতের সঙ্গে বিএনপির সাম্প্রতিক কিছু গোপন হিসাব নিকাশ, মানে এটি আমি নিশ্চিত নই, এটি আলোচনা আছে বা বোঝাপড়া নিয়ে যে মাঠে যে সমালোচনাটা আছে এখানে সেখানে, সেটি নিয়েও কিন্তু তখন মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন সবাই। তারপরও মানে বলা হচ্ছে যে এখন যদি তারেক রহমান প্রথমেই দিল্লি যান, তাহলে একটা পরিষ্কার বার্তা যাবে, বিএনপি তার পুরনো ভারত বিরোধী ইমেজ থেকে, পুরনো ভারত বিরোধী রাজনীতি থেকে বেরিয়ে আসছে বা বেরিয়ে আসতে চাইছে। এছাড়া ওই যে গোপন সমঝোতার কথা শোনা যায়, তাও হয়তো সত্যি, সেরকমও হতে পারে। তখন সংসদে এবং সংসদের বাইরে ভারত বিরোধী রাজনীতি যারা করেন বাংলাদেশে, তাদের খোঁচা, তাদের খোটা, তাদের সমালোচনা, তাদের হুঙ্কার তারেক রহমানকে সহ্য করতেই হবে। এবং বলতে দ্বিধা নেই, এখানেই শুরু হবে আসল হিসাব নিকাশ। কারণ একটু খেয়াল করলে দেখবেন যে নয়া দিল্লিও এখন আর আগের জায়গায় নেই, মানে বিএনপিকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে। কেন বলছি, যে দিল্লি তারেক রহমানকে একসময় এড়িয়ে গেছে, এড়িয়ে থাকতো, আজ সেই দিল্লির সরকারই তারেক রহমানকে কাছে টানতে চাইছে। কেন? কারণ খুব সোজা, বাংলাদেশ এখন আর শুধু একটা দেশ না, এটা একটা স্ট্র্যাটেজিক ব্যাটল গ্রাউন্ড, যুদ্ধক্ষেত্র, কৌশলগত। এই যুদ্ধক্ষেত্রের একদিকে রয়েছে চীন, অর্থাৎ বন্দর, চীন মানে বন্দর, বন্দরের উন্নয়ন, অবকাঠামো, এবং আছে অবকাঠামো এবং বিলিয়ন ডলারের বিনিয়োগ বাংলাদেশে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু আছে, এই যে চীনের দিকে যদি যাই। আর অন্যদিকে আছে ভারত। ভারত মানে হচ্ছে নিরাপত্তার বিষয়টি আছে, সীমান্ত সমস্যার বিষয় আছে, আঞ্চলিক প্রভাবের বিষয় আছে, নিকট প্রতিবেশীর সুযোগ সুবিধার বিষয়গুলো তো আছেই। এই যে দুটি দেশের কথা বললাম বিশেষ করে, এর মাঝখানটায় আছে বাংলাদেশ। এখন আপনি যদি প্রথমেই ভারতের দিকে যান, সেটা বেইজিং দেখবে, সেভাবে বেইজিং তার কূটনীতি এবং কৌশল সাজাবে, ঠিক করবে। আর যদি বাংলাদেশ বা তারেক রহমান চীনের দিকে ঝোঁকেন, সেক্ষেত্রে দিল্লিও কিন্তু চুপচাপ বসে থাকবে না, তারা তাদের মতো করে মাঠে থাকবে, মাঠে নামবে। এই জায়গায় গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের জন্য কোন দেশ হতে পারে বেটার অপশন বা বেস্ট অপশন। ও আচ্ছা, এখানে আমি ভুলে গেছি আরেকটা বিষয়, এখানটাতে আছে আরেকটা চমকপ্রদ অপশন, সেটা হচ্ছে সৌদি আরব। তারা আমন্ত্রণ জানিয়েছেন, সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তার তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদি তিনি সৌদি আরব যান, তাহলে কি হবে? প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম উমরা পালনের সুযোগটা তিনি পাবেন, পাশাপাশি মধ্যপ্রাচ্যের যে বলয়, সেই বলয়ে তিনি ঢুকতে পারবেন, এবং এই মধ্যপ্রাচ্য ভিত্তিক যে অর্থনৈতিক শক্তি, সেখানে সেই বলয়ের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ তৈরি হবে তারেক রহমানের, অর্থাৎ বাংলাদেশের। বিশ্লেষকদের মতে সব মিলিয়ে এটা হতে পারে একটা পাওয়ারফুল মুভ। এখন তারেক সাহেব কি করবেন সেটা তো তারেক সাহেব জানেন। এই কারণেই বলা হচ্ছে, যদি তারেক রহমান প্রথমে রিয়াদ যান, তাহলে বার্তাটা যাবে এমন যে বাংলাদেশ ধর্মীয় অনুশাসন, ইবাদত এবং মধ্যপ্রাচ্যকেই অগ্রাধিকার দিচ্ছে। আবার বলতে দ্বিধা নেই, এর মধ্যে আবার নীরবে পথ চেয়ে আছে পাকিস্তানও। প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই তারা আমন্ত্রণ জানিয়েছে। তবে এক্ষেত্রে বলা হচ্ছে যে এই পাকিস্তান যে আমন্ত্রণ জানিয়েছে, প্রত্যাশা করছে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী প্রথম সফরে পাকিস্তান যাবেন। এটিতে তাদেরকে উৎসাহ জুগিয়েছে ইউনূসের 18 মাসের সরকারের কার্যকলাপ এবং নানান প্রতিশ্রুতি, পাকিস্তানের সঙ্গে তাদের ওঠা বসা ইত্যাদি ইত্যাদি। কারণ আমরা দেখেছি গত 18 মাসে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য এবং যোগাযোগ হঠাৎ করে বাড়তে শুরু করেছে, যেটা এর আগে একেবারেই ছিল না 13-14 বছর। সেটা নতুন করে মানে একেবারে হুজুগের মতো করে বাড়তে শুরু করেছে। এই যে বেশ কয়েকটি অপশনের কথা বললাম, এতগুলো অপশনের মধ্যে প্রশ্ন হচ্ছে তারেক রহমান আসলে কি চান,
বিএনপি সরকার আসলে কি চায়, কোন দিকে যাবে তারা। কারণ তারেক রহমান নিজেই তো বলেছেন বাংলাদেশ ফার্স্ট, অর্থাৎ সবার আগে বাংলাদেশ। মানে তিনি কোনো এক দেশের দিকে ঝুঁকবেন না, এমনটাই তো বার্তা দেয়। এবং তিনি ভারসাম্যমূলক কূটনীতি অনুসরণ করবেন, ইতিমধ্যে তিনি বিষয়গুলো পরিষ্কার করেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রধানমন্ত্রীর প্রথম সফর তো একটা হবেই, এবং এই প্রথম সফরেই যে কোনো একটা সিগন্যাল বেছে নিতে হবে, বা যে কোনো একটা সিগন্যাল তাকে দিতে হবে। কারণ একসঙ্গে সব নৌকায় পা দেওয়া যায় না, সম্ভব নয়। তাই চাইলেও এখানে নিরপেক্ষ থাকার উপায় নেই। বিশ্ব রাজনীতিটাই আসলে এমন। সুপ্রিয় দর্শক, মনে রাখবেন এই সফরটা মানে প্রথম বিদেশ সফরটা শুধু মানে সাদামাটা কোনো সফর নয়, এটা হচ্ছে প্রকৃত অর্থেই পজিশনিং, বাংলাদেশের কূটনীতির, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ পথ চলার পজিশনিং। তারেক রহমান তাই কোথায় যাচ্ছেন, কোন দেশে যাচ্ছেন প্রথম সফরে, সেটাই বলে দেবে বাংলাদেশ শেষ পর্যন্ত কার পাশে দাঁড়াচ্ছে। এবং একবার সিদ্ধান্ত প্রকাশের পর আর ফিরে আসার সুযোগ থাকবে না, মানে এটা কারেকশন করা যাবে না যে আমি দিল্লি গেলাম তো আমি ওই ব্লকে গেলাম, চীন গেলাম তো সেটা গেলাম, এটি আর বদলানোর সুযোগ থাকবে না। প্রায়োরিটি সেভাবেই ফিক্স হয়ে যাবে। কারণ ওই যে বলছি, প্রথম পদক্ষেপই ঠিক করে দেবে আপনি কোন খেলায় নেমেছেন, কোন ব্লক বেছে নিয়েছেন তারেক রহমান। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কোথায় যাওয়া উচিত? দিল্লি, বেইজিং, ভুটান, রিয়াদ, না অন্য কোথাও? মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নিজের জবাবদিহি করতে, মানে বাংলাদেশ আর্মির জবাবদিহি করতে আজকে 29 তারিখ, আজকে ভোরবেলাতে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছেন ওয়াকারুজ্জামান। তিনি 29 থেকে 2 তারিখ 2 এপ্রিল পর্যন্ত সেখানে 29 থেকে 2 মে পর্যন্ত, এপ্রিল পর্যন্ত, সরি, মানে আজ 29শে মার্চ থেকে 2 এপ্রিল তিনি যাবেন, গিয়ে সামরিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক কি ব্যাপারে? 31শে মার্চ তাদের একটা গোপন বৈঠক আছে, বিশেষ করে পেন্টাগনের সঙ্গে, এবং উচ্চপদস্থ যে সমস্ত সেনাকর্তা থাকবেন তাদের সঙ্গে। এই যে একটা এগ্রিমেন্ট হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ আর্মির, একটা এগ্রিমেন্ট হয়েছিল, সেই এগ্রিমেন্টে বেশ অনেকগুলো পয়েন্ট ছিল। এই এগ্রিমেন্টের ব্যাপারে কিন্তু ইউনূস জানতেন। ইউনূসেরটা যেমন ওয়াকার জানতেন, ওয়াকারেরটা তেমনি ইউনূস জানতেন। মানে পুরোটাই হয়েছে নিজেদের জ্ঞাতসারে, এবং বাকিটুকু সব অভিনয় হয়েছে। আমি তোমার সঙ্গে কথা বলবো না, তোমার সঙ্গে দেখা করবো না, সবই তোমার অভিনয়, সত্য কিছু নয়। তো যাই হোক, এখন এই যে মিলিটারি প্যাক্ট যেটা হয়েছে, সেই মিলিটারি প্যাক্টের মধ্যে কোন কোন বিষয়ে মানে অগ্রগতি হয়েছে, কোন কোন বিষয়ে অগ্রগতি হয়নি, কোথায় কোথায় আটকে আছে, তার ডিটেল রিপোর্ট ওই 31শে মার্চ যে বৈঠক হবে সেই বৈঠকে দেওয়া, মানে উনি হ্যান্ড ওভার করবেন। তাছাড়া $2.5 বিলিয়ন একটা দীর্ঘমেয়াদী অস্ত্র কেনা বেচার একটা চুক্তি হয়েছিল, $2.5 বিলিয়ন। সেই চুক্তিটা মানে কতদূর কি হলো তার সমস্ত নথিপত্র উনি নিয়ে গিয়েছেন সঙ্গে করে, মানে কত অগ্রগতি হলো সেই চুক্তিটার, সেটা নিয়ে গিয়েছেন। সেটা নিয়ে গিয়ে তাদেরকে পুরো বোঝাতে হবে। ওখানে খলিলুর রহমান থাকতে পারেন, আর থাকতে পারেন। তবে রামু ক্যান্টনমেন্টে একটা এয়ারবেসের আধুনিকীকরণের ব্যাপার আছে। সেই আধুনিকীকরণ কাজটা কতটা হয়েছে, কতটা হয়নি, সেই ব্যাপারে কিন্তু তাকে ডিটেল রিপোর্ট দিতে হবে।
এই জিনিসগুলো কিন্তু আপনার দেশ থেকে আমি পাইনি। এই খবরগুলো আমাদের দেশ থেকে পেয়েছি, এটা প্রথমেই বলে দিই। আপনার দেশেও নিশ্চয়ই বেরোবে, আজকে না হোক কালকে বেরোবে। তো আধুনিকীকরণের মধ্যে কি আছে? আধুনিকীকরণের মধ্যে আছে বিশেষ র্যাডার, নজরদারি র্যাডার সিস্টেম বসানো। এই যে $2.5 বিলিয়ন যে চুক্তিটা হয়েছে অস্ত্র কেনা বেচা, তার মধ্যে র্যাডারও রয়েছে। এই র্যাডারগুলো ওই রামু ক্যান্টনমেন্টের ওখানে যে একটা বিশেষ এয়ারবেস হচ্ছে, সেই এয়ারবেসে মার্কিন র্যাডার বসবে। এই মার্কিন র্যাডার যখনই বসবে না, তখনই ভারতের সঙ্গে তারেক রহমানের একটা জোর গন্ডগোল লাগবে। খবরটা আমাদের কাছে যখন পৌঁছেছে, তখন নিশ্চয়ই নড়াচড়া ভেতরে শুরু হয়েছে। তা আমি এখন ভেতরের খবরটা তো জানি না, আমি বলতে পারবো না। তবে ভারত খুব কড়া নজর দিয়ে দেখছে, মানে নজর রাখছে যে ঘটনা কোন দিকে যায়। আর ওয়াকারুজ্জামান খুব খেলোয়াড় লোক, তিনি যাওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে একদম মানে সাহায্য করে তিনি সম্ভবত যুক্তরাষ্ট্রের একটা মানে এ নিয়ে নাগরিকত্ব নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে যাবেন। তার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যত রকম সদ্ভাব গড়া দরকার উনি সেই রকমভাবে কাজ করছেন, এবং তাকে সাহায্য করছেন খলিলুর রহমান, যিনি ওই বৈঠকে উপস্থিত থাকবেন। এদিকে আপনাদের যে ইউনূসের তো অনেকদিন কোনো খবর নেই। ইউনূসের আছে তো জাপানে, মানে কি করছে খবর রাখেন? ইউনূস জাপানে গিয়ে ওখানে আপনার যে সমস্ত রয়েছে, ইন্দোনেশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী, জাপানের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী, তার স্ত্রী, মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী, তাদের বিভিন্ন জনকে দিয়ে উনি তারেক রহমানকে ফোন করাচ্ছেন। ফোন করিয়ে তাদেরকে দিয়ে মানে তাকে রাষ্ট্রপতি করানোর জন্য মানে অনুনয় বিনয় করা হচ্ছে। তিনি ক্ষমতা থেকে ছড়বেন না, এই বয়সেও তার কিন্তু ক্ষমতার লোভটা রয়েছে। দেশটা 12টা থেকে 14টা বাজানোর পরে এখন বাকি যেটুকু বাকি আছে সেটুকু অন্তঃসার শূন্য করার জন্য তিনি রাষ্ট্রপতি হওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আর এই ফোনের তাগিদে মানে ফোনের জ্বালায় তারেক রহমানের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তারেক রহমান শুধু এই ফোন ধরে বেড়াচ্ছেন আর একে ওকে জিজ্ঞেস হচ্ছেন কি করা যায়। এখন এই তো আমার পেছন ছাড়ছে না, ওখানে গিয়েও এই সমস্ত কলকবজা খাটাচ্ছে। তো যাই হোক, এখন তো আমরা বলতে পারবো না শেষ পর্যন্ত তারেক রহমান কি করবেন। তবে আমি শুনলাম আমাদের এখান থেকে আজ গতকালকে বোধহয় আপনাদের 5,000 টন পেট্রোল গিয়েছে, আরও ধীরে ধীরে যাবে। তাও আমাদের তেলের সমস্যা মিটে গেছে, গ্যাসের সমস্যাও প্রায় মিটে গেছে। কালকে আমি একটি অটোয় করে আসছিলাম, অটো ড্রাইভারকে আমি জিজ্ঞেস করলাম আপনার গ্যাসের সমস্যা মিটেছে? বললে হ্যাঁ আমাদের গ্যাসের সমস্যা মিটে গেছে, আমাদের খুব বেশি লাইন দিতে হয় না, কারণ 8 ঘন্টা 45 মিনিট লাইন দিলেই আমাদের হয়ে যায়। তার মানে গ্যাসের সমস্যাটা মানে অটোর যে গ্যাস সিএনজি, সেটা সমস্যা মিটে গিয়েছে। না আমরা জানেন যে গতকালকেও 2খানা জাহাজ আমাদের হরমুজ দিয়ে চলে এসছে। ভারতীয় রণতরীগুলো এবং সাবমেরিন তাদেরকে পাহারা দিয়ে নিয়ে আসছে। আরও যে সমস্ত জাহাজ ওখানে আটকে আছে, আরও 18টা জাহাজ আটকে আছে, সেগুলোকেও ধীরে ধীরে পার করা হবে। তো এই হচ্ছে সামগ্রিক অবস্থা। 7 এবং 8 তারিখ এই যে মরিশাসে যে কথা মানে দেখা হওয়ার কথা আছে আমাদের জয়শঙ্কর, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমান, আমি বলেছিলাম না যে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নমালার মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো আছে যে ভারত বিরোধী কাজকর্ম কিন্তু এখনো চলছে, তারেক রহমানের জ্ঞাতসারেই চলছে।
এমন নয় যে তারেক রহমান একদম বোকা মানুষ, তিনি কিছু জানেন না, তার অবর্তমানে সমস্ত কিছু হচ্ছে, তার অজ্ঞাতে সমস্ত কিছু হচ্ছে, তিনি সব জানেন, জেনে শুনে তিনি এই কাণ্ডটি করছেন। তবে এর জবাব কিন্তু খলিলুর রহমানকে দিতে হবে, কারণ খলিলুর রহমান এই বৈঠকে উপস্থিত থাকছে। এই যে মিলিটারি প্যাক্ট যেটা হয়েছে সেটা খলিলুর রহমানের উপস্থিতিতে হয়েছিল, সেখানে ওয়াকার ছিলেন, সেখানে ইউনূস ছিলেন এবং সেখানে খলিলুর রহমান ছিলেন। ফলে এরা সব সম্মিলিতভাবে দেশটাকে বেচে দিয়েছে ইউএস এর কাছে। কারণ আপনাদের কপালে কি আছে সে তো আপনারা বুঝে নেবেন। কারণ আমাকে তো, যাই হোক, আরো আমাদের তেল ফেল আসছে, তেল এলে বাংলাদেশে আরো তেল যাবে। বাংলাদেশের যা ছবি দেখলাম, তেলের জন্য একটা পেট্রোল পাম্পের সামনে লাইন দিয়ে, বাইক লাইন দিয়ে, সেখানে সব কম্বল টম্বল নিয়ে শুয়ে আছে। ছবিটা আমার কাছে এসছে, আমি আর দেখাচ্ছি না, এসব ছবি দেখাতেও খারাপ লাগে। কিন্তু আমাদের এখানে পেট্রোল পাম্পে কোনো ভিড় নেই, কোনো কিছু নেই, স্বাভাবিকভাবে চলছে। ভারত নিজের তেলের ব্যবস্থা নিজে করে নিয়েছে।